থাকলে খুলে দিলে ভালো হয়। মুন্সিগঞ্জ জেলার শৈলপুর গ্রাম থেকে, শৈলপুর গির্জা থেকে আজকের এই ব্লগটা শুরু। আজকের ব্লগ শৈলপুর গির্জাকে নিয়ে। আমার সাথে থাকবেন আশা করি। আমি দেখাচ্ছি আপনাদেরকে, থাকেন।
আপনাকে স্বাগতম হরিশ্চন্দ্রের দিঘি থেকে। আজকে আমি আসছি আমাদের দিঘি 1091 থেকে 1003 সাল পর্যন্ত পাল বংশীয়রা সুরপালের ভাই রামপাল বিক্রমপুর অঞ্চলে শাসন করেন। সেই সময় তার নাম অনুসারেই রামপাল গ্রামের নামকরণ করা হয় বলে ধারণা করা হয়ে থাকে। পাল বংশের রাজা বিভিন্ন অঞ্চলে বিভক্ত ছিলেন। তার মধ্যে হরিশ্চন্দ্র রাজা রাজত্ব রংপুর পর্যন্ত বিস্তৃত ছিল এবং তিনি সাভারের কাঁঠালবাড়ি থেকে তার রাজ্য পরিচালনা করতেন। দিঘিটি কে খনন করেছিলেন সেই সম্পর্কে ইতিহাসবিদগণ সঠিক তথ্য উদ্ঘাটন করতে পারেনি, তবে মনে করা হয় রাজা হরিশ্চন্দ্রের শাসনামলেই এই দিঘিটি খনন করা হয়। এই দিঘিটি হচ্ছে মুন্সিগঞ্জ জেলার রামপাল ইউনিয়নের অবস্থিত। এটা নিয়ে অনেক পৌরাণিক কাহিনীর মতো অনেক কাহিনী রয়েছে, এখানে গল্পকথা রয়েছে এই দিঘিটি নিয়ে। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি যেখানে আসছি সেটা হলো সোনারং দোড়ামঠ। সোনারং গ্রামে এক সময় হিন্দু সম্প্রদায়ের একচ্ছত্র আধিপত্য ছিল। মন্দিরের একটি নামফলক থেকে জানা যায় রূপচন্দ্র নামে এক হিন্দু বণিক জোড়া মঠের নির্মাতা। স্থাপনা দুটি মঠ নামে পরিচিত পেলেও আসলে এগুলো হচ্ছে হিন্দু মন্দির। বাংলাদেশ অষ্টাদশ শতাব্দীতে এই প্রত্নতত্ত্ব নিদর্শনটি মন্দিরটিতে 1843 সালে বড়টা এবং ছোট মন্দিরটি 1886 সালে নির্মাণ করে থাকেন। ছোট মন্দিরটি মূলত শিব মন্দির, বড় মন্দিরটির উচ্চতা প্রায় 15 মিটার। এই জোড়া মঠ বা মন্দিরগুলো মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলায় সোনারং গ্রামে অবস্থিত। গ্রামটার নামে হচ্ছে সোনারং গ্রাম। অষ্টভুজ আকৃতির এই মঠের দৈর্ঘ্য ও প্রস্থ 21 ফুট। চুন ও সুরকি দিয়ে তৈরি মঠের দেওয়াল বেশ পুরু। মঠের সামনে একটা বড় পুকুর রয়েছে। মন্দির দুটির মূল উপাসনালয় কক্ষের সঙ্গে রয়েছে বারান্দা। মন্দিরটির 1.94 মিটার হলো বারান্দা হচ্ছে বড় মন্দিরটির, আর ছোট মন্দিরটির 1.5 মিটারের বারান্দা রয়েছে। মূল মন্দিরটির ছোট নিচু গোলাকার গম্বুজ রয়েছে, ভিতর থেকে গোলাকার গম্বুজ আকারে দেখা যায়। আমি দেখাচ্ছি, একটু পরে আপনাদেরকে দেখাবো। পাশাপাশি দুটি মন্দির। এই হচ্ছে বারান্দার অংশটুকু। এটা হচ্ছে বড় মন্দিরটি। এই দুটো মন্দিরের ফাঁকাফাঁকি মাঝখানে অংশটুকু ফাঁকা রয়েছে। এটা হচ্ছে
ছোট মন্দিরটি বারান্দা প্রায় 1.5 মিটার রয়েছে। এই হচ্ছে। সবাইকে স্বাগতম। আমি আজকে যে জায়গাটায় আসছি সেটা ইন্দাকপুর কেল্লা। আজকে এই মুহূর্তে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনাদেরকে ইন্দাকপুর কেল্লা সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। থাকবেন আশা করি। ইন্দাকপুর কেল্লা মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ শহরে অবস্থিত ইন্দাকপুর নামক স্থানে এই ইন্দাকপুর কেল্লা। এটা মুঘল স্থাপত্য, সম্ভবত বাংলা সুবাদার ইসলাম খাঁ অথবা মীর জুমলা ১৬০০ শতকের দিকে জাহাঙ্গীরনগর বর্তমানে ঢাকা কে পর্তুগিজ ও মর জলদস্যু থেকে রক্ষা করতে কিছু স্থাপনা তৈরি করেছিলেন। ৩টি জলদুর্গ তৈরি করেন, তার মধ্যে এটা একটি ইন্দাকপুর কেল্লা। ইছামতি নদীর তীরে অবস্থিত, ৩-৪টা নদীর মোহনায় ৩ কিলোমিটারের মধ্যে। বাকি দুটি দুর্গ হচ্ছে নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এবং সোনাকান্দা দুর্গ। এগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এই হচ্ছে চলেন আমরা ভিতরে যাই। ভিতরে ঢুকতে গেলে প্রবেশ মূল্য ২০ টাকা দিয়ে ঢুকতে হয়। প্রতি রবিবারের বন্ধ দিন আর সোমবারে ৩টার পর খোলা থাকে। এই হচ্ছে ইন্দাকপুর কেল্লার ভিতরের অংশটুকু। কথায় প্রচলিত আছে যে সুড়ঙ্গ পথে ইন্দাকপুর কেল্লা থেকে লালবাগ কেল্লার সুড়ঙ্গ পথ রয়েছে। এটা জনমহল কথা। সুউচ্চ প্রাচীন বিশিষ্ট এই দুর্গের প্রত্যেক কোণায় রয়েছে একটি বৃত্তাকার বেষ্টনী। এই দুর্গের 4 কোণা রয়েছে বৃত্তাকার একটা বেষ্টনী, দেখাচ্ছি আমি আপনাদেরকে। দুর্গের ভিতর থেকেই শত্রুর প্রতি গোলা নিক্ষেপের জন্য প্রাচীরের মধ্যে অসংখ্য 4 কোণা বিশিষ্ট পুকুর রয়েছে। একমাত্র গোলাকার খিলাকার দরজাটি অবস্থার উত্তর দিকে। মূল প্রাচীরের পূর্ব দেওয়ালের মাঝামাঝি অংশে ৩৩ মিটার ব্যাসের একটি গোলাকার উঁচু মঞ্চ রয়েছে, যেটা আমি দূর থেকে দেখেছিলাম। এখানে একটা জাদুঘর রয়েছে, কিন্তু ভিডিও করা, ছবি তোলা নিষেধ বলেই ভিতরের অংশটুকু দেখানো যাচ্ছে না। এটা হচ্ছে জাদুঘরের অংশ। এই জোড়া মঠ মুন্সিগঞ্জ জেলা। এই গোলাকার, এটা হচ্ছে ৩৩ মিটার ব্যাসের একটি গোলাকার উঁচু মঞ্চ রয়েছে, যেটা আমি বলেছিলাম। এইটা হচ্ছে সেই উঁচু মঞ্চটা। আমরা উপরে উঠছি। পেজ দেখবা তুমি? এই অংশটা থেকে
দূর থেকে শত্রু চলাচল পর্যবেক্ষণের জন্য এখান থেকে পর্যবেক্ষণ করা হতো। এই মঞ্চটা, এই দুর্গটার উপর অংশটা ঘিরেই রয়েছে অতিরিক্ত প্রাচীর দেখা যাচ্ছে, যেটা মূল দেওয়ার সাথে মিল রয়েছে, বাহিরের অংশটার সাথে এটা মিল রেখেই করা হয়েছে। চার কোণা বিশিষ্ট ছিদ্র, অসংখ্য ছিদ্র রয়েছে। এগুলো মূলত গোলা বর্ষণ করার জন্য এগুলো রাখা হয়েছে। এই হচ্ছে বাইরের অংশটুকু, নিচে নামার অংশটুকু। উপর থেকে নিচে নামা একটা সুড়ঙ্গ পথ রয়েছে, এটা হলো সুড়ঙ্গ পথটা। এই পথ থেকেই অনুমান করা যায়, বা লোক প্রচলিত কথা যেটার সাথেই লালবাগ কেল্লা দুর্গের সাথে যোগাযোগ রয়েছে, এই সুড়ঙ্গ পথ থেকে নিচে নামা অংশ। এখানে আটকে দেওয়া হয়েছে। এই ইন্দেকপুর কেল্লার 3 কিলোমিটারের মধ্যে ইছামতি নদী, ধলেশ্বরী নদী, মেঘনা নদী ও শীতলক্ষা নদী। আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো পোলঘাটা সেতু। এটা হচ্ছে মীর কাদিম খাল। মীর কাদিম খালের উপরে অবস্থিত এ হচ্ছে পোলঘাটা সেতু। মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়িতে অবস্থিত রামপালি ইউনিয়নে একটি প্রাচীন সেতু। এটার নাম হচ্ছে ফুলঘাটা সেতু। পানাম ফুলঘাটা সেতুটি প্রাচীন এবং বিলুপ্ত শ্রী বিক্রমপুর মহানগরের সীমানা পরীক্ষা মিরিকান্দি খালের উপর পানাম ফুলঘাটা গ্রামে অবস্থিত এই সেতুটি। সেতুটির সঠিক নির্মাণকাল সম্পর্কে তেমন জানা যায় না, তবে অনুমান করা হয় এটা মুঘল আমলের সেতু। সেতুটি বেশ কয়েকবার সংস্করণ করা হয়েছে। এটা হচ্ছে মীর কাদিম খাল, সেতুর উপর থেকে তোলা। সেতুটি 3টি খিলার বিশিষ্ট। এটা নির্মাণ করা হয়েছে চুন ও সুরকির ব্যবহার করা হয়েছে। এটা প্রাচীন বটগাল রয়েছে এটা সেতুটির পশ্চিম পাশে। দৈর্ঘ্য প্রায় সেতুটির 52.42 মিটার লম্বা। এই 3টে খিলার রয়েছে এখানে সেতুটি। সবাইকে স্বাগতম। আমি আজ আসছি অতীশ দীপঙ্করের বাড়ি, জন্মস্থান যেটা, সেখানে আজকের ব্লগটা থাকবে অতীশ দীপঙ্করকে নিয়ে। থাকবেন আমার সাথে আশা করি।
এই হচ্ছে অতীশ দীপঙ্করের বাড়ির সামনের গেটের অংশটুকু। এখানে প্রবেশ মূল্য টিকিট কেটে ঢুকতে হয়। আমরা টিকিট 10 টাকা মূল্যের মাধ্যমে টিকিট কেটে ঢুকতে হয় এখানে। এই হচ্ছে ভিতরে, আমরা টিকিট কেটেই নিয়ম অনুসারে ঢুকেছি। অতীশ দীপঙ্করের বাড়ি মুন্সিগঞ্জ জেলার সদরে অবস্থিত। অতীশ দীপঙ্কর শ্রীগ্রান হলেন একজন প্রখ্যাত পণ্ডিত, যিনি পাল সাম্রাজ্যের আমলে একজন বৌদ্ধ ভিক্ষু ছিলেন এবং ধর্মপ্রচারক ছিলেন। 982 খ্রিস্টাব্দে যে বিক্রমপুর আনছে এটা পরগনায় বজ্রযোগিনী ইউনিয়নে উপাসনা হয় কখন? হ্যাঁ? উপাসনা হয় জন্মগ্রহণ কখন করেন। এখানে? ঘোষণা হুম, অনুষ্ঠান 1053 অনুষ্ঠান তো খ্রিস্টাব্দে আমাদের একটা হয়ে গেছে 73 বছর বয়সে তিনি মারা যান। বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলায় অন্তর্ভুক্ত তার ভিটা। অতীশ দীপঙ্করের বাসস্থান এখনো নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত এলাকায়। ছোটবেলায় তার নাম ছিল আদিনাথ চন্দ্রগর্ভ। তার মাতা প্রভাতী দেবী, পিতা কল্যাণশ্রী। 12 বছর বয়সে নালন্দায় আচার্য বোধিভদ্রর তাকে শ্রমণরূপে দীক্ষা দেন। তখন থেকে তার নাম হয় দীপঙ্কর শ্রীজ্ঞান। এই হচ্ছে তার ভিতরের অংশটুকু। 3 ভাইয়ের মধ্যে অতীশ দীপঙ্কর ছিলেন দ্বিতীয়। পাল বংশের আমলে তিনি পণ্ডিত ছিলেন, ধর্মযাজক, ধর্মপ্রচারক ছিলেন। তার অপর 2 ভাইয়ের নাম ছিল পদ্মগর্ভ ও শ্রীগর্ভ। তিনি অল্প বয়সে বিয়ে করেন। কথিত আছে তার প্রায় পঞ্চম স্ত্রী গর্ভে মোট 9টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। তবে পূর্ণশ্রী নামে একটি তার পুত্রের নাম আছে, এরকম জানা যায়। তিনি তিব্বতে মারা যান। তার প্রায় 2 শতাধিক রচনা, অনুবাদ গ্রন্থ রয়েছে। তিনি সম্পাদনাও করেন। তার এই বাড়িতে একটা পাঠাগারও রয়েছে। কারিগরি ভাষায় তিব্বতী ভাষায় অনেক গ্রন্থ রচনা করেন এবং এত তিব্বতী ভাষায় গ্রন্থ রচনা করেন বলেই তিব্বতীরা অতীশ উপাধিতে ভূষিত করেন তাকে। তার পূর্ণ নাম দ্বারায় অতীশ দীপঙ্কর শ্রীগণ। এ হচ্ছে পাঠাগার। অনেক অনুবাদ গ্রন্থ রয়েছে তার।
এটা হচ্ছে ভিতরে একটা প্রার্থনা কক্ষ। মূল ফটকের বাইরেও আরেকটা ফটক রয়েছে, সেটার মধ্যে তার এই উপাসনা কক্ষগুলো। আমার এই ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে বা আপনাদের ভালো লাগে, আশা করি কমেন্টে জানাবেন। অবশ্যই লাইক দিতে ভুলবেন না। সবাইকে স্বাগতম। আমি আজ আসছি বিক্রমপুর বৌদ্ধবিহার। আপনাদেরকে আজকে দেখাবো বিক্রমপুর বৌদ্ধবিহারের সবকিছু। আমার সাথে থাকুন। এটা হচ্ছে রাস্তার উপর সাইনবোর্ড, প্রবেশদ্বারে এরকম লেখা থাকে। মূলত এখন, আগে এক সময় সারাদিন খোলা থাকতো। এখন বিকাল 3টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে বিক্রমপুর বিহার। এই হচ্ছে বিক্রমপুর বিহারের ভিতরের দেওয়ালের অংশে বিহারের বিস্তারিত ছবি আছে। এই হচ্ছে বিক্রমপুর বিহার। মূলত এটা বৌদ্ধ মন্দির ছিল এক সময়। এই বৌদ্ধ বিহারটি মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলা রামপাল ইউনিয়নের লঘুরামপুর গ্রামে অবস্থিত। উপর থেকে তোলা ছবিতে, ভিডিওতে এটা এই অংশটুকু। এটা মহারাজ ধর্মপালের শাসন আমলে আনুমানিক 820 খ্রিস্টাব্দে নির্মিত। তিরিশটি উল্লেখযোগ্য বিহারের মধ্যে এই বিক্রমপুর বিহারটি অন্যতম। ধর্মপাল ছিলেন পাল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট। ঐতিহাসিকভাবে সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট ছিলেন তিনি। ঐতিহাসিকভাবে এই মঠটি অতীশ দীপঙ্করের সাথে সম্পর্কিত, যিনি তিব্বত বৌদ্ধ ধর্মের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আমার আরেকটা ভিডিওতে অতীশ দীপঙ্করকে নিয়ে আছে, আপনারা ওই ভিডিওটা দেখতে পাবেন। অতীশ দীপঙ্করের জীবনোদ্দশায় এই অঞ্চলটি ছিল বৌদ্ধ ধর্মের শিক্ষার কেন্দ্রবিন্দু এবং চীন, তিব্বত, নেপাল ও থাইল্যান্ডের মতো দূরবর্তী অঞ্চলের থেকেও প্রায় 8,000 অধ্যয়নকারী অধ্যাপক এখানে অধ্যয়ন করতে আসতেন। এই মঠটিতে চুন ও সুরকাঠি দিয়ে তৈরি। কি যাবেন গা? যান। অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন নামে একটি স্থানীয় 2013 সমাজ সালে ও সাংস্কৃতিক সংগঠন এইগুলো প্রায় ধরেন যে কর্তৃক 1500 বছর চালানো আগের দীর্ঘ ঘটনা। 4 বছর ব্যাপী এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের হ্যাঁ, পর 2013 সালের দুই পুরুষ 23 মার্চ কোথায়? তারিখে 13,000 বছর আগে। অগ্রসর বিক্রমপুর হ্যাঁ, ফাউন্ডেশন তাহলে তো এটি তো বিল্ডিং ছিল, এবং বিল্ডিং গুলো মাটি নিচে ডেবে গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রত্নতত্ত্ব বিভাগ যৌথভাবে 2013 সালে যে এই নির্দেশনাটি আবিষ্কার ঘোষণা দেন। সুন্দর আছে, বসার জায়গার একটা দোকান টোকান দিতে পারতো।
গ্রামে তো শহরের কাছাকাছি হলে এটা অনেক জমতো। মার্চ 2000 সাল পর্যন্ত এখান থেকে প্রায় 100-রও বেশি মূল্যবান মূর্তি ও বুঝছেন? ভাস্কর্য সংরক্ষণ করেন। ভিতরের সৌন্দর্য বর্ধনের জন্য অনেক ঔষধি গাছ, দুর্লভ গাছ রয়েছে। বিভিন্ন কক্ষ রয়েছে এখানে, পঞ্চস্তূপ। সৌন্দর্য রক্ষার্থের জন্য করছে এগুলো। এই বাঁশ দিয়ে করছে যেটা, এটা সৌন্দর্য বৃদ্ধির জন্য করছে। ঢাকা থেকে যে কেউ মুন্সিগঞ্জে গিয়ে দিনে দিনে ভ্রমণ করতে পারবেন। তবে এই বিহারটির গেট মূল ফটক 3টার পরে খোলে, বিকাল 3টা থেকে খোলে। মুন্সিগঞ্জ শহর থেকে প্রায় 15-20 কিলোমিটার দূরে অবস্থিত। আগেরই তো হুম, আগে যে চুনা দিয়া তারপর আপনার কি হুম, কি জানি কি করতে আগে তো আপনি চিনি ব্যবহার করতে অনেক সময় হুম, মিষ্টি জাতীয় যেগুলো না হুম, এগুলো আগা মূলত জাতীয় যে এগুলো সব আর কি অনেক পাল কিছু বংশের সময় গাছ থেকে নির্মিত। হ্যাঁ তারপর আপনার চুনা হুম। ইট মাটি এগুলো একসাথে করে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের এই ভালো তৈরি লাগে, করছে আশা করি শেয়ার করবেন, যাতে আবার পরবর্তীতে এখন ভিডিওগুলো মনে পেতে হচ্ছে পারেন। পিঠা বালু দিয়া মনে হয় সব আমাকে দিয়া সবাইকে স্বাগতম জানাচ্ছি রায় বাহাদুর শ্রীনাথ রায়ের বাড়ি সামনে থেকে। আজকের এই ব্লগটা থাকবে রায় বাহাদুর শ্রীনাথ রায়ের বাড়ির উপর। এই হচ্ছে রায় বাহাদুর শ্রীনাথ রায়ের বাড়ি। মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার শেখাননগর গ্রামে প্রায় 200 বছর পুরনো রায় বাহাদুর শ্রীনাথ রায়ের এই বাড়ি। যাওয়ার সহজ উপায় হলো ঢাকা শ্রীনগর রোডে অথবা মাওয়া রোডে নিমতলা থেকে শেখাননগর যাওয়া যায়। শেখাননগর বাজার থেকে একদম শেষ প্রান্তে ভূমি অফিসের পাশে রায় বাহাদুর শ্রীনাথ রায়ের বাড়ি। সেই 200 বছর পুরনো বাড়ি। এই বাড়িটা হচ্ছে মূল বাড়ি, দোতলা বিশিষ্ট। আর সামনে আরো 3টা একতলা বিশিষ্ট বাড়ি রয়েছে। ইছামতি নদীর কূল ঘেঁষা শেখাননগর গ্রাম, তার এক পাশে রয়েছে রায় বাহাদুর শ্রীনাথ রায়ের বাড়ি। ইতিহাসের এক কাল সাক্ষী রয়েছে। বর্গাকৃতি নকশাকৃতি এই রায় বাড়িটি দ্বিতীয় তলা দালানের ঘরের দৈর্ঘ্য 40 ফুট এবং প্রস্থ 20 ফুট। দ্বিতীয় তলার ভবনের উত্তর ও পশ্চিমে ও দক্ষিণ পাশে 20 ফুট দৈর্ঘ্য ও 15 ফুট প্রস্থ। একতলা বিশিষ্ট 3টি ভবন রয়েছে এই বাড়িটিতে। রায় বাহাদুর শ্রীনাথ রায়ের বাড়ির পূর্ব ও দক্ষিণ দিকে আছে 2টি সান বাঁধানো ঘাটের পুকুর। অত্যন্ত দানশীল ও মুন্সিগঞ্জের অন্যতম ধনাঢ্য শ্রীনাথ রায়ের ব্রিটিশ শাসকেরা রাজা ও রায় বাহাদুর উপাধিতে ভূষিত করেছিলেন। 1322 বঙ্গাব্দে 21শে শ্রাবণ বাংলার প্রথম গভর্নর লর্ড কারমাইকেল একটি দাতব্য চিকিৎসা উদ্বোধনের জন্য রায় বাহাদুর শ্রীনাথ রায়ের বাড়িটি আগমন করেছিলেন। 1947 সালে
দেশ বিভাগের সময় রাজা রায় বাহাদুর পরিবার নিয়ে সকলে কলকাতা চলে যান। এটা হলো বাড়ি ঢোকার প্রথম যে গেটটা, এটা হলো এই গেটটা। যেভাবে আপনারা দেখে থাকেন, ফেসবুকে দেখলে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি পরবর্তী এরকম ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলে আপনারা দেখতে পারবেন। আশা করি ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে আপনাদের সাথে। সেই অনেক পুরনো বাড়ি, ইট সুরকির তৈরি, দেখলেই বোঝা যাচ্ছে। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ব্লগটা থাকবে পদ্ম হেমদমকে নিয়ে। লালন শাহ বটতলা, এটা মুন্সিগঞ্জের। থাকেন আমার সাথে, আমি দেখাচ্ছি আপনাদের। পদ্ম হেমদম ঢুকলেই প্রথমে চোখে পড়বে লালনের এই প্রতিকৃতিটি, তারপর পড়বে এটা একতারা, পাথরে তৈরি একতারাটাই প্রথম চোখে পড়ে। বটবৃক্ষ, লালন আখ্যায় যেখানে আসন বসে। মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার দোসরপাড়া গ্রামে অবস্থিত পদ্ম হেমদম ফকির লালন শাহের একটি আশ্রম, মূলত বাউল বাড়ি হিসাবেও পরিচিত অনেকের কাছে। এই জায়গাটাকে লালনের পদার্পণ না হলেও লালন বাড়ি নামে বেশ পরিচিত। বিশাল খেলার মাঠ রয়েছে পাশেই। প্রথম আলো পত্রিকার ফটো সাংবাদিক কবির হোসেন লালনের প্রতি ভক্তি প্রদর্শন পূর্বক এই আশ্রমটি গড়ে তুলেছেন। ছায়া, সুনিবিড় স্নিগ্ধ প্রাকৃতিক পরিবেশ ও পাখপাখালির কলকাকলিতে পরিপূর্ণ পদ্ম হেমদম। প্রবেশ করতেই প্রথম পড়ে একতারা পাথরে তৈরিটা, রয়েছে বটবৃক্ষ। মায়াময় প্রকৃতির মাঝেই যে কারো নজর পড়বে এই জায়গাটায়। আরো আছে মুন্সিগঞ্জের ঐতিহাসিক কাঠের দোতলা ঘর, বৈঠকখানা। এই হচ্ছে উপরে বৈঠকখানা রয়েছে। মুন্সিগঞ্জের ঐতিহাসিক কাঠের দোতলা ঘর, লালনগীতি বিদ্যালয়, আশ্রমের পাশ দিয়ে, এই আশ্রমের পাশ দিয়ে বয়ে গেছে ইছামতি নদী। পদ্ম হেমদম ক্যাম্পিং করে রাত্রি যাপন করা যায়। সামনে অনেক খোলা জায়গা রয়েছে বট গাছের নিচে। আশ্রমের সামনে বিশাল খোলা মাঠ, প্রাচীন বট গাছের নিচে দীর্ঘ 12 বছর ধরে শীতের সময় 2 পূর্ণিমায় তিথিতে এই আশ্রমে লালন ফকির উৎসব, মেলা ও সাধু সঙ্গের আয়োজন করা হয়। আপনারা সারাদিনই এখানে লোক সমাগম থাকে, ঘুরতে আসে লোকজন। সবাইকে
স্বাগতম জানাচ্ছি। নাটেশ্বর মন্দির, এটা একটা বৌদ্ধ মন্দির। খনন কাজ চলতেছে, এটা এখন বর্ষাকাল শেষে শীতকাল আসছে, পানি শুকানোর পরে শীতকালে এটা খনন কাজ পুনরায় খনন কাজ শুরু হবে। নাটেশ্বর মন্দির, এটা হচ্ছে নাটেশ্বর মন্দির। বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলায় অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এখনো খনন কাজ সম্পূর্ণ হয়নি। এটা বিক্রমপুর অঞ্চলে 780 থেকে 950 খ্রিস্টাব্দে এবং 950 খ্রিস্টাব্দ থেকে 1223 খ্রিস্টাব্দের মধ্যে দুই ধাপে বৌদ্ধ স্থাপত্য শৈলীতে নির্মিত একটি নগরের ধ্বংসবিশেষ। আকাশতলে তোলা নাটেশ্বর মন্দিরের অংশ। দুই 2012-13 সাল থেকেই এখানে প্রত্নতান্ত্রিক খনন চলতে থাকে। 2013 থেকে 2018 সাল পর্যন্ত নাটেশ্বরে প্রায় 500 বর্গমিটার জায়গার খনন কাজ সম্পূর্ণ হয়। এগুলো এখানে পাওয়া যায়। 16টি বৌদ্ধ স্তূপের পাশাপাশি নাটেশ্বরে বাংলাদেশের সর্ববৃহত্তম পিরামিড আকৃতির স্তূপ পাওয়া গেছে। আমি এখানে যেটাতে দাঁড়িয়ে আছি সেটা হলো পিরামিড আকৃতি স্তূপ। বিক্রমপুর চন্দ্র ধর্ম ও সেন শাসনামলে বাংলায় রাজধানী ছিল। নাটেশ্বর ও মুন্সিগঞ্জ সদরে রঘুরামপুর খনন কাজে পাওয়া বৌদ্ধ ধর্মের 5টি নিদর্শন থেকে বিক্রমপুর অঞ্চলটি দ্বারা সারা বিশ্বে বৌদ্ধদের তীর্থকেন্দ্র হিসাবে গড়ে ওঠে থাকতে বলে মনে হয় ধারণ করা হয়। বিক্রমপুর রঘুরামপুর একটা বৌদ্ধ বিহার রয়েছে, সেটার সাথে এটা সামঞ্জস্য থাকতে পারে, তাও ধারণা করা যায়। এই পর্যন্ত মোট 16টি স্তূপ পাওয়া গেছে নাটেশ্বরে। নাটেশ্বরে প্রাপ্ত ধ্বংসাবশেষ তথা স্তূপগুলি বৌদ্ধ ও স্থাপত্যশৈলী নির্মিত। স্তূপগুলি হলো মূলত সমাধি বা বৌদ্ধ ধর্ম অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা। এখানে পরিত্যক্ত স্থাপনার উপর নতুন স্থাপনা নির্মাণ যুগের আভাস পাওয়া যায়। এখানে চীনা এবং বাংলাদেশের বৌদ্ধ ধর্মের লোকজন ধারায় সংস্করণ কাজ চলছে। অতীশ দীপঙ্কর এই অঞ্চলেরই ধারণা করা যায়, সেটা অতীশ দীপঙ্করের স্থানের সাথে এটা সামঞ্জস্য রয়েছে। একসময় বৌদ্ধ ধর্মের খুব প্রচলন, বৌদ্ধ ধর্মের ধর্ম প্রচারক এই অঞ্চলটাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। তখনকার আমলে
সবাইকে স্বাগতম। আজকের ব্লগটা থাকবে শৈলপুর গির্জা থেকে। আমার সাথে থাকুন, দেখাচ্ছি আপনাদেরকে।